প্রভাত। পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ ও শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। একসময় নববর্ষ পালিত হতো আত্মের উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ কি ১১ই মার্চ বাংলার সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ফসলি সন হিসেবে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করতেন। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে। বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরনো হিসেব নিকেশ সম্পন্ন করে হিসেবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনদের তাদের সঙ্গে ব্যবসায় যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়। নববর্ষে ঘরে ঘরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের আগমন ঘটে। মিষ্টি সহ নানান রকম খাবার তৈরির ধুম পড়ে যায়। একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলে, আর নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশের ও দশের মঙ্গল কামনায় ব্রতী হন আপামর বাঙালি। লিওনার্দো দা ভিঞ্চি বা লেওনার্দো দা ভিঞ্চি ছিলেন ইতালীয় রেনেসাঁস পর্বের একজন বিখ্যাত চিত্রশিল্পী। এছাড়া বহুমুখী প্রতিভাধর লিওনার্দোর অন্যান্য পরিচয়ও সুবিদিত। ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং সমরযন্ত্র শিল্পী সহ বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনকও ছিলেন তিনি। দা ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের এক গ্রামে। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। প্রখ্যাত এই শিল্পীর জন্ম ১৫ই এপ্রিল ১৪৫২ সালে। আজকের দিনটি উল্লেখযোগ্য আরও একটি কারণে। ১৯১২ সালের আজকের দিনে উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ক্রু যাত্রী নিয়ে ডুবে যায়। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে। প্রভাতী বন্ধু প্রত্যুষা এই সম্বোধনে আপনি লিখছেন, দুই প্রবীণ বন্ধুর কথোপকথনে একে অপরকে বলছেন, আচ্ছা বলুন তো বাংলায় কোন গ্রন্থটি সব থেকে বেশি বিকৃত হয়? অবাক হলেন তো? পঞ্জিকা, যা আমরা অনেকেই পাঁজি বলে জানি। তথ্যানুযায়ী বছরে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ সার্কুলেশন হয়ে থাকে।
এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এ মাসের বিষয় নির্বাচন করায় বন্ধুবর প্রত্যুষাকে অশেষ ধন্যবাদ। দু চার কথায় পঞ্জিকার সামগ্রিক বিশ্লেষণ সম্ভব নয়। আপনি বরং পাঁজির পাতা উল্টে এর মাহাত্ম্য অনুভবের চেষ্টা করুন। আমি না হয় ভিন্ন পথে অন্যান্য তথ্য অনুসন্ধানের চেষ্টা করি। পাঁজিতে বার, তিথি, নক্ষত্র যোগ ও করণ প্রধানত এই পাঁচটি অঙ্গ থাকায় প্রাচীন সংস্কৃত সাহিত্যে একে পঞ্চাঙ্গ নামে অভিহিত করা হয়। সভ্যতা বিকাশের শুরু থেকেই সমাজ সচেতন ব্যক্তিদের চিন্তা চেতনায় কাল বিভাগের ধারণাটি আসে। প্রয়োজনের তাগিদে তখন বিভিন্ন গণনার কৌশল আবিষ্কৃত হয়। বাংলার প্রাচীন কাল থেকেই হাতে লেখা পঞ্জিকার প্রচলন ছিল। নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে ১৮৬৯ সালে প্রথম মুদ্রিতাকারে পঞ্জিকার প্রচলন শুরু হয়। প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহার সভাপতিত্বে ভারত সরকারের তত্ত্বাবধানে ১৯৫২ সালে পঞ্জিকার সর্বশেষ সংস্কার করা হয়। আশা করি স্বল্প সময়ে আপনি পাঁজির পাতা উল্টে এর কিঞ্চিত মাহাত্ম্য অনুভব করলেন। তাহলে বুঝুন, রকেট গতিতে ধাবমান প্রযুক্তির টাচস্ক্রিন জীবনে আবদ্ধ হয়েও প্রযুক্তি পঞ্জিকাকে আমাদের জীবন থেকে ডিটাচ করতে পারেনি। ঠিক যেন তালগাছের ন্যায় এক পায়ে দাঁড়িয়ে সবার নাগালের বাইরে আমাদের প্রাচীন সংস্কৃতিকে রক্ষা করে চলেছে। এভাবেই রক্ষিত থাকুক আমাদের প্রাচীন সংস্কৃতি। লিখেছেন তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে। গীতা চাকিয়ে লিখছেন রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। তোমার বিষয় ভাবনায় আমরাও ভেবে মরি। ধন্যবাদ দিই তোমাকে। তুমি আমাদের মনের কথা বলো সারা বছর। টাচস্ক্রিন বলতে আমরা বুঝি মুঠোফোন। সত্যি এই মুঠোফোন আজ সকলের হাতে হাতে। শিক্ষিত অশিক্ষিত সকল বাচ্চারাও আজকাল এই ফোন হাতে থাকলে সব বিষয় সব সময় সব কিছু বলে দিতে পারে। তাই হয়তো অনেক ঘরে পঞ্জিকার আর প্রয়োজন হয় না। তবু যে ঘরে বয়োবৃদ্ধরা আছেন তাদের তাগিদে পঞ্জিকাখানা কেনা হয়। আর অবস্থা বুঝে পঞ্জিকাতেও আর আগের মতো তিল তত্ত্ব, হাঁচি, টিকটিকি থাকে না। সেই জন্য পঞ্জিকার আকারও আগের তুলনায় ছোট হয়েছে। পঞ্জিকা আবার মত অনুযায়ী দুভাগে বিভক্ত। দুখানাই প্রতি বছর প্রকাশিত হয়। বিশদে যাচ্ছি না। আমি কবিতার পঞ্জিকা লিখে ফেলি একখানা। সেটাই লিখছি আজ তোমার আসরে। তবে পঞ্জিকা নিয়ে কবিতা পড়িনি আগে। আমার কবিতাটা দিলাম এবার। ঠাম্মা বলেন ডেকে, ও দাদু ভাই, চৈত্রের শেষ বেলা পঞ্জিকাখানা এনো মনে করে, চাহিদা অনেক, পাবে না গেলে পরে। নাতি বলে, পঞ্জিকা না পেলে কি ক্ষতি হবে তোমার? আমি আছি মুঠোফোন হাতে ধরে। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা যা চাইবে বলে দেব, ভেবো না অমন করে। ঠাম্মার চোখ বড় বড়। তিনি ভাবেন, নাতি আর হলো কত বড়। তবু বলেন, ও তুমি বুঝবে না, রোজ দিন অভ্যেস আমার পঞ্জিকাখানা পড়া। সেই ছোট্ট বউবেলা থেকেই পড়েন পঞ্জিকাখানা। সাল, তারিখ, বছর, মাস, ১৩ পার্বণ আছে তাতে ভরা। আর আছে মনে শান্তি, অমৃত যোগে পুজোটা হলে সারা। তাই চাই পঞ্জিকাখানা বছর শেষ না হতেই তাড়াতাড়ি করো, দেরি হলে পাবে না তো পঞ্জিকাখানা। লিখেছেন গীতা চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। তপন বসাক, অয়রানি চিথলিয়া, মারুগঞ্জ, কোচবিহার থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় বলছি। বর্তমানে আমাদের হাতের মুঠোয় টাচস্ক্রিনে রয়েছে টিভি, রেডিও, ক্যালকুলেটর, ক্যামেরা সহ প্রয়োজনের প্রত্যেকটা জিনিস। আর এই টাচস্ক্রিনের যুগেও আমাদের জীবনে পঞ্জিকার প্রভাব একটুও কমেনি। বিবাহ, অন্নপ্রাশন, গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ প্রত্যেকটি শুভ কাজে প্রয়োজন পঞ্জিকার। দুর্গাপূজা, কালীপূজা সহ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের সাথী হচ্ছে পঞ্জিকা। এই পঞ্জিকাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তবে বর্তমানে এই পঞ্জিকার পাশাপাশি ডিজিটাল পঞ্জিকাও বের হয়েছে। শুধুমাত্র মোবাইলের টাচস্ক্রিনে ডাউনলোড করে নিলেই হলো। শেষে একটা কথাই বলা যায়, বাঙালির জীবনে পঞ্জিকার গুরুত্ব ছিল, আছে, থাকবে। লিখেছেন তপন বসাক, অয়রানি চিথলিয়া, মারুগঞ্জ, কোচবিহার থেকে।
সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, আধুনিক উন্নত ব্যস্ততম সামাজিক জীবনের মূল্যায়নে অত্যন্ত প্রাসঙ্গিক এবারের বিষয়। টাচ শব্দটি প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টাচ অর্থাৎ স্পর্শর সাথে পাঁজির সম্পর্ক পারস্পরিক পরিপূরক। পাঁজির আক্ষরিক অর্থ পঞ্জিকা বা ক্যালেন্ডার, যেখানে হিন্দু শাস্ত্রানুযায়ী গ্রহ নক্ষত্র শুভ অশুভ সংকেত নির্দেশ মানব জীবনের কর্মের বিধান উল্লেখ থাকে। টাচস্ক্রিন মানেই সামনে আসে অ্যান্ড্রয়েড মোবাইলে স্ক্রিনের সোনার স্পর্শ, যেখানে চোখের সামনে খুলে ধরে আলাদিনের আশ্চর্য জাদু প্রদীপ। আলাদিনের প্রদীপকে মাটিতে ঘষে যেমন ইচ্ছেমতো জিনিস পাওয়া যায়, একইভাবে আধুনিক উন্নত মোবাইলের মাধ্যমে টাচ স্ক্রিনের সাহায্যে জীবনের প্রয়োজনীয় জিনিসের সুলুক সন্ধান ও সমস্যা সমাধানের সহজ উপায়। ব্যক্তি সাহায্য ছাড়া পাঁজির ভূমিকার মতো সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে টাচস্ক্রিন। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ভ্রমণ, পরিবহন, বিনোদন, পর্যটন প্রভৃতি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের সহজ পথ টাচস্ক্রিন। দ্রুত ছুটে চলা কর্মজীবনে সমাজের প্রতি স্তরে প্রত্যেকেই কম সময়ে অতি দ্রুততার সাথে তাৎক্ষণিকভাবে ফল লাভের প্রত্যাশী। পক্ষান্তরে টাচস্ক্রিন জাদু মন্ত্রের প্রভাবে বিশ্বাসী। এক কথায়, উন্নত প্রযুক্তিবিদ্যায় টাচস্ক্রিন জীবনের পাঁজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু টাচস্ক্রিন আধুনিক বিজ্ঞানের উন্নত দান। বিজ্ঞানের অপপ্রয়োগে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনে। অনুরূপভাবে টাচস্ক্রিনের অপপ্রয়োগে মানব চরিত্রের ধৈর্য, ক্ষমা, দয়া ইত্যাদি সুকুমার বৃত্তিগুলো নষ্ট করে নিজের, সমাজের তথা দেশের ধ্বংস ডেকে আনতে পারে। লিখেছেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় air.pratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি পাঠাবেন 200 শব্দের মধ্যে, আর তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল